মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, এখন সকাল 7:30 বাজে। স্নান পুজো কমপ্লিট, আটা মাখা কমপ্লিট, তারপরে ওই যে কি বলো ওটা, একটা সবজি বসিয়েছি। পুজো দেওয়া হয়ে গেছে 7টার সময়, 7টার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট। তারপর তো এই রান্নাঘরেই আছে। আমার আটা মাখা নাকি ভালো হয় না, সেই জন্য আমার বর আটা মাখছে, আমাকে হেল্প করছে আজকে। বলে রুটি নাকি বেলেও দেবে। অর্জুনকে তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে দিয়েছে, ব্যাস। ও কি হলো তোমার? তুমি গিয়ে ঘুমাও, যাও। তোমাকে আমি আর বাবা, হয় ঘুমা, নয়তো পড়তে বস, নয়তো সাইকেল নিয়ে বেরো, তিনটের একটা কর। তো বাবা তোকে কেন যে ডেকে দিয়েছে? আমি ডাকিনি, তোকে জিজ্ঞাসা করো। তুমি ওকে ডিস্টার্ব করেছো, তাই ও উঠে গেছে। তুমি বলো, তুমি তো গাড়ির নাম। আসো বাবা, আসো। বাহ, ভালোই তো বানিয়েছো। দেখো, তুমি তো আর রোজ বানাও না, জীবনে প্রথম বানিয়েছো মনে হয়। হ্যাঁ, তোর বাবার রুটি সেকে দিয়েছে ওই লকডাউনের সময় মাঝে মধ্যে, কিন্তু কখনো বেলেনি, আমি তো বেলতে দেখিনি। তোর বাবার মুখটা দেখ, ওই যে দেখ কি সুন্দর হাসি, প্রশংসা করছি ওই জন্য হাসি আর ধরছে না, ওই জন্য হাসি আর ধরছে না। প্রতিদিন সকালবেলা তুমি আমার রুটি করে খাইয়ে দাও। আমার বর তো বেশ ভালোই রুটি বানায়। ওর এই সুপ্ত প্রতিভার কথা তো আমার আগে জানা ছিল না, আজকে প্রথম জানতে পারলাম। লকডাউনের সময় মাঝে মধ্যে রুটি সেঁকে দিত, কিন্তু কখনো বেলে দেয়নি। আজকে আমি নিজেই আটাটা মাখছিলাম, তখন আমার হাত থেকে কেড়ে নিয়ে বলল, তুমি ভালো করে রুটি বানাতে পারো না, আমি ভালো করে আটা মেখে আজকে তোমাকে রুটি বানিয়ে খাওয়াবো। আর সত্যি সত্যি কি সুন্দর রুটিগুলো বানিয়েছে দেখো। ও তো সবসময় রুটি বানায় না, কিন্তু দেখো তাও কত সুন্দর হয়েছে। আর আমি সবসময় রুটি বানাই, তাও ওর মতো সুন্দর করে করতে পারি না। আর দেখো রুটিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। আমার বর বলবে রুটি যদি না ফোলে এরকম, তাহলে সেই রুটি খেতে ভালো লাগে। বরের হাতে করা রুটি খেয়ে দেখি কেমন হলো। ওই ক্যাপসিকাম, গাজর, বিনস, আলু, পেঁয়াজ এই দিয়ে ডিমের ভুজিয়া করেছিলাম, সেটা দিয়ে খাচ্ছি। ডিম তো দিয়েছি একটা, যেটুকু হয়েছে সবজি তার মধ্যে একটা ডিম দিয়েছি, দুটো ডিম দিলে ভালো হতো। তাই ডিম মনে হয় না দিদি, তাই না? আমার তরকারিটা খেয়ে নিয়েছে, আমি নোংরা দিতে গেছি, কিন্তু তরকারিটা ভালো হয়েছে। এসে দেখি কি আমার থালা একটুখানি পড়ে রয়েছে। একটুখানি না, আমি একটুখানি খেয়েছি তোমার থেকে। কিপা তাই না রে, একবার খালি একটুখানি দেখলাম তাই কি করে দেখতে পারলাম যে আছে নাকি দেখ, তাহলে আর দই থাকতো তাহলে পুরোটাই খেতাম, লাগতো আমার। তো একটু পেঁয়াজ দাও না, কিছু দাও না, তোমরা খাবারের স্টাইল জানো না। ওরে বাবা, আমি 7 সকালে পেঁয়াজ খেতে নেই। সে তুমি এইসব থিওরি তোমার নিজের বেলায় অ্যাপ্লাই করবা, আমার বেলায় না। আমার মুখে যেটা রুজবে সেটাই 7 সকাল আর সন্ধ্যাবেলা না। সকালবেলা কাঁচা পেঁয়াজ খায়, কোথায় পেঁয়াজ রসুন আস্তে আস্তে ছাড়বে তা না, শুধু পেঁয়াজ দাও, ডিম দাও। আমি মাটন ছাড়া ভাত খেতে পারি না। মটন ছাড়া ভাত খেতে পারি না মানে ওই যে বলো যে চিকেন খেতে ভাল লাগে না, মাটন খেতে ভাল লাগে। আজকে আমাদের ব্রেকফাস্টটা বেশ ভালোই হলো। আমি তরকারিটা করলাম আর আমার বর রুটিগুলো করে দিল, দুজনে মিলে দুটো জিনিস করলাম। তো এই তো খেয়ে দিয়ে সবাই যে যার কাজে চলে গেছে, আমিও আমার কাজে চলে আসলাম। বাসনগুলো সব ধুয়ে মেজে রাখছি। বেশ কয়েকদিন ধরেই আমার বর বলছে ওর নাকি চিকেন দিয়ে ভাত খেতে ভালো লাগে না, মাটন খেতেই ভালো লাগে। চিকেন দিয়ে ভাত খেলে নাকি ও তৃপ্তি হয় না, চিকেন থেকে নাকি একটা গন্ধ পায়। আর এসব কথা আমি যখন শুনি সেই সময় তো খুব চেঁচামেচি করি, কারণ আমি একদমই মাটনের গন্ধ সহ্য করতে পারি না। আমার বাড়িতে বাইরের থেকে ওরা হয়তো মাটন বিরিয়ানি কিনে নিয়ে আসে, কিন্তু কাঁচা মাটন একদমই বাড়িতে আসে না। ওরা যে ওই মাটন বিরিয়ানিটা নিয়ে আসে, ওরা আমার পাশে বসে যখন খায় আমি বীভৎস গন্ধ পাই, আমার গা গুলিয়ে ওঠে। এই নিয়ে ছেলে মেয়ে, তারপর আমার বর, ওদের সবার সাথে আমার বেশ ঝামেলাও হয়ে যায়।
ওরা ওই খাওয়ার পরে না বাসনগুলোও আমার মাজতে ইচ্ছে করে না, গন্ধ আসে তো ওগুলো আমার ধরতে ইচ্ছে করে না। তারপরে ওই যে কসবাইটটা দিয়ে আমি বাসনগুলো মাজি সেই কসবাইটটা না তারপর আমি সার্ফের জলে ভালো করে ধুয়ে নিই। আর ওরা শুধু বলবে যে আমরা এই খাবারটা কত ভালোবেসে খাই আর তুমি এরকম ঘেন্না করো, আমাদের তো পেট খারাপ করবে, আমাদের তো অসুবিধা হবে। আমার শ্বশুরবাড়ির লোকজনরাও সবাই মাটন খেতে খুব ভালোবাসে। এই মাটনের মধ্যে কী এমন ভালো আছে সেটা আমি সত্যিই জানি না। ডাক্তাররা তো সব সময় সবাইকে মাটন খেতে বারণ করে দেয়, আমি তো এর মধ্যে ভালো কোনো কিছু দেখতেই পাই না। এখনকার দিনে অনুষ্ঠান বাড়িতে যদি মাটন না করা হয় তাহলে সবাই নিন্দা বন্ধ করে। আসলে মাটনের দাম বেশি তো সেই জন্য মনে হয় মানুষের ভালোবাসাটাও ওটার প্রতি একটু বেশি। মাটনের দামটা যদি একটু কম হতো তাহলে মনে হয় মাটনের প্রতি মানুষের এতটা ভালোবাসা থাকতো না। কারেন্ট চলে গেছে সেই কোন সকালে, এখন অবধি আসেনি, কি গরম লাগছে। আর এই যে কচুর শাক, এটা আমার বড় ননদ কেটে কুটে দিয়ে গেল। আমি তো কচুর শাক কাটতে পারি না, হাত ভীষণ চুলকায়, তাই আমি বললাম একটু ধুয়ে দিতে। এই বড়দি আর ছোট দিকে দিয়ে কচুর শাক কাটাই তো ওদেরকে বলে দেয় যে একটু ধুয়ে টুয়ে দিও। ওই যে কচুর শাকটা ধোয়ার সময় যে জলটা হাতে লাগে না, উড়ে বাবা সে মারাত্মকভাবে চুলকায়। কচুর লতি, গাটি কচু, কচুর শাক এগুলো আমি কাটতে পারি না, হাতে লাগলেই হাত চুলকোয়। ঝুমাকে বললাম কচুর শাকটা ধুয়ে দিতে, বর্দি এসেছিলো, বর্দি বলে ওই যে ঝুমাকে বল ও ধুয়ে দেবে ওখানে। বর্দির মনে হয় খেয়াল নেই যে এই ছোটো বউকে এটা দিতে গেলে ধুয়ে টুয়ে দিতে হবে, সেটা মনে হয় বর্দির খেয়াল নেই। কচু শাক ধরলে হেভি হাত চুলকায়, অনেকেই বিশ্বাস করতে চায় না, যাদের হাত না চুলকায় তারা কি করে বিশ্বাস করবে। ওই যে বর্দি বলে আমরা যে কাটে আমাদের তো হাত চুলকায় না, এবার আমার তো চুলকায়, আমি তো পেঁপে কাটলেও নাচানাচি শুরু করি, ওই যে পেঁপের কষটা হাতে কাটলে হাতে লাগলে হাত চুলকায়। যে পেঁপে থেকে সাদা রসটা ওই সাদা কষটা বেশি বের হয় সেই পেঁপে হাতে লাগলে আমার হাত চুলকায়। এ দেখো কচুর শাক সিদ্ধ করে নিয়েছি, আরে পড়িস না, গ্যাসটা বন্ধ করে দিই। এটাকে আরও সেদ্ধ হবে নাকি? অনেকদিন পর কচুর শাক রান্না করছি, এটাকে আরেকটু ভাপাই। অর্জুনের এটা নতুন ড্রেস, আজকে এটা প্রথম ওপেনিং হলো। অর্জুনের আগের ড্রেসটা এত ছোট হয়ে গেছে, তারপরে এই এত বড় ড্রেসটা নিয়ে আসতে হয়েছে। অর্জুন আর আমি তো একই রকম। বাবা আমার নোকের খোঁচায় দেখো, ছেলেটার গালটা কেটে গেছে। আমি ওকে এই ড্রেসটা পরাচ্ছিলাম, এই নখের খোঁচা ওর গালটা কেটে গেছে, একটু বোরলিন লাগিয়ে দিচ্ছি। কালকে আবার পা কেটে নিয়ে এসছে, পড়তে গিয়েছিল সেই পড়ার ব্যাচ থেকে পা কেটে নিয়ে এসছে। ওর জন্য স্নান ব্রেকফাস্ট করা সব কমপ্লিট। আজকে তাই শু পরবে না, ওই যে দেখো পায়ে ব্যান্ডেড লাগানো, এই যে সেই জন্য আজকে ওকে শু পরাবো না। অর্জুনকে আজকে মোগলাই করে দিয়েছে, এই যে মোগলাই আর এই সসের একটা পাতা দিলাম, আর শর্ট ব্রেকের জন্য একটা কেক নিয়ে যাবে। পনির খাবি? পনির তো আজকে আনেনি বাবা, আজকে একটু কচুর শাকই খা। একটু আলু ভেজে রাখবো নাকি? কি অর্জুন তো মাছ খায় না, সেই জন্য প্রতিদিনই আমার সামনে ওই এক সমস্যা এসে দাঁড়ায়, অর্জুনের জন্য কি রান্না করব। সেই কারণেই আমি অর্জুনকে জিজ্ঞেস করছিলাম যে কি খাবি, কি রান্না করব তোর জন্য। অর্জুনের বাবা সেটা শুনে বলল যে তুমি সবসময় বাচ্চাদেরকে জিজ্ঞেস করো কেন কি খাবে না খাবে, এই জন্যই তো কৃপা অর্জুন তোমাকে শুধু এটা ওটা বানাতে বলে। তুমি নিজের থেকে যেটা ওদেরকে বানিয়ে দেবে ওরা সেটাই খাবে। তুমি যদি এখন ওদেরকে অপশন দাও যে এটা খাবি না ওটা খাবি, এই বানাবো না ওই বানাবো, তাহলে তো ওরা তখন তোমাকে বলবেই যে না এটা বানাও ওটা খাবো না। ওদের সামনে কোনো অপশান রাখবে না, যেটা তোমার ভালো লাগে সেটাই তুমি ওদেরকে বানিয়ে দেবে আর সেটাই ওরা খেয়ে নেবে। কথাটা একদিক দিয়ে ঠিকই, কিন্তু আমার না এই কথাটা সবসময় মনে থাকে না।
আমার বর অনেক দিন আমাকে বারণ করেছে যে বাচ্চাদেরকে তুমি এরকম করে জিজ্ঞেস করবে না যে কি খেয়ে স্কুলে যাবি, স্কুলে আজকে কী টিফিন নিবি। আমি আবার ভাবি যে ওরা আমাকে যদি একটু বলে দেয় যে মা আজকে স্যান্ডউইচ বানাও বা আজকে চাউমিন বানাও, তাহলে আমার সেটা করতে একটু সুবিধা হয়। হয়তো আমি নিজের থেকে কিছু একটা বানিয়ে দিলাম, সেটা ওদের পছন্দ হলো না। কচু শাকটা বসিয়ে দিলাম, আর পেঁয়াজ রসুন দিয়ে কচু শাক রান্না করব। ফ্রিজে ইলিশ মাছের মাথা ছিল, সেটাও বের করে নিলাম। মাথাটা আগে ভাজতে ভুলে গিয়েছিলাম, আগে তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে আমি মাথাটা ভেজে নিলাম। মাথাটা ভেজে তুলে রেখে তারপর গোটা জিরে, শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে বেসিক যে মশলা থাকে পেঁয়াজ রসুন আদা বাটা জিরে বাটা এগুলো সব দিয়ে ভালো করে মশলাপাতি দিয়ে কষিয়ে তারপরে এর মধ্যে সেদ্ধ করা কচু শাকটা দেবো। দেখো খুন্তি দিয়ে তো এটাকে তখন থেকে থাবড়ে যাচ্ছে, এবার এইটা দিয়ে থাবড়াবো। কচুর শাক এই জন্যই হতে বেশি সময় লাগে। এরকম এই যদি চাকা চাকা থাকে তাহলেই আমার বর বলবে কী রান্না করেছো, তুমি ভালো করে মেশাতে পারো না। বাবা হাতে তাপ লাগছে। মাছের মাথাটা এর মধ্যে দিয়েছি, কিন্তু এখন আর বেশি নাড়াচাড়া করছি না, তাহলে তো পুরো কাটায় কাটা ঘ্যাট হয়ে যাবে। তারপর আমার বর আবার খ্যাট খ্যাট করবে ওই ঘ্যাট দেখে, সেই জন্য আর বেশি নাড়াচাড়া করিনি। একটু লেবুর রস দেবো, লেবুর রস দিয়ে তারপরে হালকা একটু নেড়ে ছেড়ে গ্যাস বন্ধ করে রাখবো। যদি গলা চুলকা তাই একটু লেবুর রস চিপে দিলাম। ভাত খাওয়ার সময় তো লেবু নিতেই হবে। এই পড়ে গেল এটা। আজকে আমাদের মেনু হলো ইলিশ মাছ ভাজা, আর এটা হলো উচ্ছে ভাজা, উচ্ছে বেগুন আর হলো গিয়ে পেঁয়াজ একসাথে ভাজা করেছি। আর ওর জন্য একটুখানি কচু শাক তুলে রেখেছি, ওই মাথা দেওয়ার আগে একটুখানি কচু শাক তুলে রেখেছি, জানি না খেতে পারবে কিনা। কচু শাকে কিন্তু গলা চুলকাচ্ছে, আমি ঠিক একটুখানি নিয়েছি লবণটা দেখার জন্য, এইটুখানি আমি মুখে দিয়েছি। এখন আমার গলা চুলকাচ্ছে, তারপর মুখের মধ্যে কীরকম করছে এইটুখানি মুখে দেওয়াতে। আমি এই জন্য কচু শাক কখনো আগে খাই না, কিন্তু লবণটা দেখার জন্য একটুখানি ভয়ে ভয়ে মুখে দিয়েছে। কচু শাক আগে আমার বর খাবে, ও বলবে যে গলা চুলকাচ্ছে না, তারপরে আমি খাবো। গুড ইভিনিং বন্ধুরা, সারাদিন ধরে তো যুদ্ধ করে কচু শাকটা রান্না করলাম, তো আমার বর সেটা খেতে পারেনি। আমি তো কচু শাকটা খাইনি, প্রথমে অল্প একটু খেয়েছিলাম, তোমাদেরকে বললাম যে ওটা খাওয়ার পর আমার গলা চুলকাচ্ছে। তারপর আমার বর আসার পর ওকে ভাত খেতে দিলাম, ও বলে যে প্রচণ্ড গলা চুলকাচ্ছে, ও সে খেতে পারেনি কচু শাকটা। আর কৃপা একটুখানি খেয়েছিল, কৃপার নাকি অল্প অল্প গলা চুলকেছে। তারপর আমি এই উদয়দাকে দিলাম, পাশের বাড়ির উদয়দাকে, ওনাকে বললাম যে কচু শাকে কিন্তু গলা চুলকায়, দেখেন আপনি খেতে পারেন কিনা। তারপর উদয়দা বলল যে তার নাকি একটু গলা চুলকায় না। আমার শাশুড়ি মার কাছ থেকে আমি প্রথম কচু শাক রান্না করা শিখেছি। আমার শাশুড়ি মাও আমাকে এই কথাটা বলেছিল যে কচু শাক যখন রান্না করবে তখন না ভালো করে কচু শাকটাকে না শুকাবে, মানে জোর আঁচে রেখে শুধু নাড়াচাড়া করতে থাকবে, যত ওটাকে শুকাবে টানাবে তত ভালো হবে, তাহলে নাকি ওই গলা চুলকানো ভাবটা নাকি থাকে না। আমি তো সেইভাবেই ওইরকম রান্না করলাম। তোমরা তো দেখেছো কচু শাকটা একদম ড্রাই হয়ে গেছে, অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে কড়াইতে রান্না করেছি। এবার আমার বড় ননদ ছোটো ননদ দুজনেই বলে কি ওর রূপা ভালো করে রান্না করতে পারেনি, ও তো রান্না করে না এসব, সেই জন্য তোর গলা চুলকাচ্ছে, নাহলে গলা চুলকাতো না। তাই বলি শ্বশুরবাড়ির লোকেরাও মনে হয় পরের বাড়ির মেয়েদের নামে দোষ দেওয়ার জন্য সবসময় এক পায়ে খাড়া হয়ে থাকে। কষ্ট করে রান্না করলাম বলে কি না আমার দোষ, আমার জন্য নাকি কচুর শাকের গলা চুলকাচ্ছে। তোমরা আবার এই ব্যাপারগুলোকে সিরিয়াস মনে করো না। ননদদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, তো ওদেরকে আমি সামনাসামনি কত কথা বলি, ওরা কেউ কিছু মনে করে না, ওরাও আমাকে বলে আমিও ওদেরকে বলি। ভাত রান্না করলাম, এই সমস্ত কাজকর্ম করে এখানে এসে বসে রয়েছে, কিন্তু প্রচণ্ড বুকে ব্যথা করছে। বাড়িতে মনে হয় গ্যাসের ওষুধ নেই জানো তো, এই গ্যাসের ওষুধ, তারপর পেট খারাপের ওষুধ, আর হলো গিয়ে প্যারাসিটামল আর বমির ওষুধ, এই 4 রকমের ওষুধ সেই কাশ্মীরে তো নিয়ে গেছে, বেশি বেশি করে নিয়ে গেছি, প্লাস ওখানে গিয়ে আমাদের কিনতেও হয়েছে, কারণ অনেককেই ওষুধ দিতে হয়েছে, সবারই তো সেই একই সমস্যা হয়েছে, পেট খারাপ বমি। তো ওই জন্য
সবাইকেই ওষুধ দিতে হয়েছে। তারপর নিজের কাছের ওষুধ সব শেষ, ব্যাগ ভরে যে ওষুধ নিয়ে গেছি পাতার পর পাতা দেখছি সব খালি, নিজেরা খেয়েছি, অন্যকে দিয়েছি। তারপর আবার ওই পাটনি টপ থেকে ওষুধ কিনেছিলাম আসার 2 দিন আগে। যাই হোক, এখানে বসে আছে, ওর জন্য পড়া হয়ে গেলে তারপর আমি ঘরে যাব। গাছের একটা পাতাও নড়ছে না জানো তো, এত গরম। পাতাগুলোর দিকে আমি তাকিয়ে রয়েছে, দেখছি যে না, একটা পাতাও নড়ছে না গাছের। চুড়িদার পরা থাকলে সাইকেল চালাতাম। তোমাদেরকে যেই বললাম যে গাছের পাতাগুলো দেখো থমথমে হয়ে রয়েছে, অমনি দেখো গাছের পাতাগুলো কেমন নড়ে চড়ে উঠেছে। সাইকেল চালাতে ইচ্ছে করে, কিন্তু এই নাইটি পরে আর সাইকেল চালাবো না। 8:30 বাজে, ওর জন্য এইমাত্র পড়া হলো। স্যার এসছে 5:30টার সময়। একজনকে বললাম রাস্তায় দৌড়োতে, ও বলে সাইকেল চালাবে, তো সাইকেল আর বের করায়নি, বললাম যে দৌড়তে এখানে। ও আর সুইটি এখন দৌড়াচ্ছে। আরো জোরে, আরো জোরে অর্জুন, হচ্ছে না, আরো জোরে, আরো জোরে দৌড়াতে। এখান দিয়ে 100 বার হাঁটা দে, ওই মাথা থেকে এই মাথা 100। বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, আবার আগামীকাল দেখা হবে।